এই হলো ডেডলাইন কমিউনিকেশনস প্রাইভেট লিমিটেড। আপনারা দেখছেন এক্সপ্রেস নিউজ, খবর নেয়, খবর দেয়। নমস্কার, আপনারা দেখছেন এক্সপ্রেস অনলাইন আর আমি আপনাদের সঙ্গে সব্যসাচী। প্রত্যেক দিনের মতন বিভিন্ন বিষয়, বিভিন্ন ছোট ছোট বিষয়গুলো, সামাজিক যে সমস্যাগুলো, সেগুলো আমরা আপনাদের সামনে তুলে ধরি এবং তার চুলচেরা বিশ্লেষণ যেটা হয় সেটা আপনাদের সঙ্গে করি। আজও ঠিক তাই, একটা বিভিন্ন বিষয়ের মধ্যে আর একটা বিষয়, যে বিষয়টা নিয়ে আজকে আমরা আলোচনা করব, সেটা হচ্ছে আমরা যেহেতু শিল্পাঞ্চলে থাকি, তো এই শিল্পাঞ্চলের সবথেকে বড়, এই শিল্পাঞ্চলকে এগিয়ে নেওয়া, মানে শিল্পাঞ্চলের রাজনৈতিক যে এগিয়ে যাওয়া, তা সবসময়তে নির্ভর করে সেই অঞ্চলের বা সেই জায়গার শ্রমিক সংগঠনগুলোর উপরে। কিন্তু এই দুর্গাপুর শিল্পাঞ্চল বা আসানসোল শিল্পাঞ্চল, খনি শিল্পাঞ্চল যদি বলি, বা এই যে সমস্ত জায়গাটা, এতে এই শ্রমিক সংগঠনগুলোর কি ভূমিকা, তারা কতটা এগিয়ে আছে, শ্রমিকদের স্বার্থে কতটা কথা বলছে, না ব্যক্তিগত স্বার্থটাই তাদের কাছে মানে অগ্রণী ভূমিকা নিচ্ছে, এইসব ছোট ছোট বিষয়গুলো আমরা আলোচনার মধ্যে থাকব। আর এই বিষয় নিয়ে আলোচনা করার জন্য একজন বিশেষ সঙ্গীর প্রয়োজন আছে, যিনি এটা সমস্ত মানে সবিস্তার আপনাদের সামনে তুলে ধরতে পারবেন। তো সেরকমই আজকের অতিথি মাননীয় বিকাশ ঘটক, আইএনটিইউসির শ্রমিক সংগঠনের নেতা। বিকাশদা, তোমাকে স্বাগত আমাদের অনুষ্ঠানে। নমস্কার। বিকাশদা, একদম যদি আমি মানে কোনো ভনিতা না করে আরও এই কথাবার্তাটাকে মানে শুধু কাজের মধ্যে, কথাবার্তার মধ্যে সীমাবদ্ধ রেখে যদি আলোচনার মধ্যে আসি, তাহলে আমি প্রথম প্রশ্ন যেটা তোমাকে করব, তুমি দীর্ঘদিন ধরে ট্রেড ইউনিয়নের সঙ্গে যুক্ত, মানে তুমি যদি মানে অন্য কোনো রাজনীতি তুমি করনি, এবং এই যে ট্রেড ইউনিয়ন একটা অটোনোমাস বডি, তো সেই ট্রেড ইউনিয়নের কি দুর্গাপুর শিল্পাঞ্চল বলো বা এই খনি শিল্পাঞ্চল বলো, আসানসোল, দুর্গাপুর, এই অঞ্চলে কি ট্রেড ইউনিয়নের আসল নিয়ম মানা হয়? না, অ্যাকচুয়ালি ট্রেড ইউনিয়নের একটা গঠন শক্তি আছে, তো গঠন পদ্ধতির নিয়ম আছে যে শ্রমিকদের জন্যই ট্রেড ইউনিয়নটা সে সমস্ত স্পেসিফিক ইন্ডাস্ট্রিতে কাজ করবে এবং তার সাথে সাথে ইন্ডাস্ট্রিজ ইন্টারেস্টটাও দেখবে, এবং যাতে কারখানা ভালো মতো চলে এবং শ্রমিকদের ন্যায্য যা প্রাপ্য তা পায়, এবং বড় বেশি প্রফিট যদি করে, তারা যদি কর্তৃপক্ষের কাছে, কি পাবলিক সেক্টর কি প্রাইভেট সেক্টর হোক, যদি শ্রমিক সংগঠনগুলি যদি দাবি করে যে আমাদের শ্রমিকদের একটা প্রফিট করেছেন কিছু দিন, তারা তাদের সন্তুষ্ট হয়ে সেটাকে পাওয়ার চেষ্টাও করে। তো শ্রমিকদের ধরো যেমন বাসস্থান আছে, তাদের ছেলেদের পড়াশোনা আছে ইত্যাদি। তৎকালীন গভর্নমেন্টের একটা পরিকল্পনা ছিল যে ট্রেড ইউনিয়নের যে অ্যাক্ট অনুযায়ী ফাংশন করা, এবং ম্যানেজমেন্টও ট্রেড ইউনিয়নের অ্যাক্টের মধ্যে থাকতেন, এবং তারা কোনো গাজোয়ারি বা জোরদারি ইত্যাদির মধ্যে যেতেন না, বরং আমরা অনেকাংশে প্রেসার দিয়ে আমাদের কোনো কিছু যদি মানে কর্মীরা ভিক্টিমাইজ হতেন, তাকে মুক্ত করে আনার জন্য আমরা কিছু কিছু সময় সেগুলো হয়তো করেছি। বিশেষ করে এখানের বামপন্থী শ্রমিক সংগঠনগুলো যেভাবে এই এলাকাতে, যেহেতু ডক্টর বিধানচন্দ্র রায়ের স্বপ্নের যে দুর্গাপুর, এবং এর সহযোগী ছিলেন আমাদের প্রয়াত নেতা আনন্দগোপাল মুখোপাধ্যায় এবং লাবণ্য ঘটক, তৎকালীন গ্রামের মানুষদের কিভাবে উঠিয়ে তারা এই জায়গায় বসিয়েছে, পুনর্বাসন দিয়েছে, গ্রামগুলিকে কি করে গ্রামের মানুষদের চাকরির ব্যবস্থা করেছে। চাকরির ব্যবস্থাটা মানুষ বুঝতো না, এমন অনেক মানুষ আছে, মানে আমি টিভির সামনে বলছি, আমি আপনাদের সামনে বলছি, যে সেখানে হয়তো কাজ করছে, বেতন তৎকালীন খুব কম ছিল, 38 টাকা 68 টাকা সারা মাসে বেতন। তো অনেকে ধারে কাজ করব না, আমি আজ কাজ করব, আজকেই পয়সা চাই,
ছেড়ে দিয়ে চলে গেছে, রিক্সা চালাচ্ছে, পয়সা পাচ্ছে, খাচ্ছে, কিছু কিছু মানুষ এরকমও ছিল। তো ফার্স্ট জেনারেশন অফ সার্ভিস, সেকেন্ড থেকে পরের জেনারেশন থেকে এটা আমার উপলব্ধি হয়, আরও এডুকেশন হয়। দুর্গাপুরের একটা মানে চেহারা পাল্টায়, গ্রামের চেহারা পাল্টায়, গ্রামের মানুষের চেহারা পাল্টায়, শহরের চেহারা মানুষের পাল্টায়। সারা ভারতবর্ষের মানুষ এখানে এসে হাজির হয়েছেন। দুর্গাপুরের চেহারা পাল্টে গেছে, পাল্টে যাচ্ছে। তো ক্রমবর্ধমান তো এটা তো পরিণতিটাই হবে। তবে আমি বলবো যে শ্রমিক সংগঠনের শক্তি এবং সঠিকভাবে যদি প্রয়োগ করা হয়, সঠিকভাবে যদি প্রদর্শিত হয়, তাহলে অনেক সমস্যার সমাধান কর্তৃপক্ষকে সাথে নিয়ে। আমরা বলছি না যে এমন দেখুন, আজকালকার দিনে একটা জায়গায় কোনো সমস্যা হলে সমস্যাটার উপর জেদ ধরে বসে থাকলাম, কর্তৃপক্ষ পিছনে হাঁটলো, আমরা হয়তো জিতে গেলাম, আমার দাবি ন্যায্য অন্যায্যের পরে বিচার করবে। তৎকালীন একটা চিন্তাধারা এরকম ছিল বামপন্থীদের সময়। অবশ্য তারই নেতৃবৃন্দ যারা আজও বেঁচে আছেন তারাও কিন্তু স্বীকার করেন যে সে সময় এটা আমাদের একটা ভুলই ধারণা ছিল। যাই হোক, ভুল তো তারা তো সরাসরি প্রকাশভাবে বলবেন না, কিন্তু আমাদের কাছে হয়তো অকপটে স্বীকার করেন। কিন্তু আমরা যেন ওগুলো ভুল ছিল, কারণ শ্রমিক সংগঠন আছে বলেই, শ্রমিকের ন্যায্য অধিকার আছে বলেই, শ্রমিকের অধিকারটাকে আমি একটু উন্নত জায়গায় নিয়ে যাব, অন্যভাবে নিয়ে যাব, প্রতিফলন ঘটাবো, তা হতে পারে না। একটা কর্তৃপক্ষের মানুষ, মানে আমি আপনাকে একটা কথা বলি, আপনি আশ্চর্য হবেন। ওই আপনার বিদেশ থেকে আমাদের একটা শ্রমিক প্রতিনিধি এসেছেন, দুজন, তাদের সাথে আমাদের ইন্টারাকশন হচ্ছিল। তো আমি দুটি প্রশ্ন করেছিলাম তাদের। টেগোর হাউসের যে লঞ্চটা দেখেছেন, তখন ওইটা খোলা ছিল। তো কথাবার্তা বলাতে আমাদের হেড অফ পার্সোনাল ছিলেন, তাই বললাম যে আচ্ছা, আপনাদের ওখানে চুরি করলে তার কি পানিশমেন্ট হয়? আরেকটা উনি বললেন যে আমাদের এখানে, মানে ওর দোভাষী বুঝিয়ে দিচ্ছিলেন, চুরি করলে তার ছবিটা বড় করে, যেখানে পিপুলস আর কামিং ইন দ্য ডিউটি, যার ডিউটি আসছেন সেখানে কার্ড পাঞ্চ করেন, অ্যাটেন্ডেন্স দেন, সেখানে ছবিটা টাঙিয়ে দেওয়া হয়। এইটাই হচ্ছে ওর পানিশমেন্ট। আর আমাদের এখানে শোকজ করো, চার্জশিট দাও, তারপর এনকোয়ারি করো, এনকোয়ারি করে তার টাইম করো, তার যদি পানিশমেন্ট প্রমাণ হলো তাহলে তাকে আবার একটা ইনক্রিমেন্ট স্টপ করো, কি 1 ডে সাসপেনশন করো, মানে ডিপেন্ডিং অন দ্য ক্যারেক্টার অফ দি মানে গিল্টি এবং গিল্টি, এটার উপর নির্ভর করে। আরেকটা প্রশ্ন করেছিলাম যে এই যে আমাদের এখানে অনেকে কাজ দিলে বলতে এটা আমার কাজ নয়, জব রিফিউজ করে। তো ভদ্রলোক বললে বিশ্বাস করবেন না আপনি, যে ভদ্রলোক মানে তো স্টান্ট তো বুঝতে পারলেন না প্রথমে, মানে 15 মিনিট তো বোঝাতেই পারছিলাম না। ও ভাবছি যে কী করে জবটা থাকবে, জবটা আবার রিফিউজ কী করে করবে, মানে তোমার জব তো, তোমার কাজ করতে বলছো তো। তাহলে এই যে আমাদের ট্রেড ইউনিয়নের ভূমিকাটা যে আরও উন্নত ধরনের জায়গায় পৌঁছতে হবে, ওইরকম ধারণা নিয়ে আমি কাজ করব না। আমরা অনেক সাক্ষী আছি, আমরা দেখেছি, আমরা কারো সমালোচনা করছি না, বাট সেগুলো কিন্তু এখন ক্রমবর্ধমান, এগুলো কিন্তু আজকের দিনে অনেকটা মানে মাইনাস দিকে গেছে। এখন ছেলেদেরকে যে আমি নিজেও বলি তুমি ধর্মঘট করো, একটু টাইট দাও, ম্যাম এটা মানছে না, তারা ফিরে এসে বলে যে কাকু এখন এটা করা ঠিক হবে। দিস হ্যাজ চেঞ্জ। এই চেঞ্জ সিনারিওটা আজকে আমাদের দুর্গাপুর ইস্পাত কারখানার উৎপাদন হচ্ছে, প্রফিট করছে। মিশ্র ইস্পাত কারখানা পাবলিক সেক্টর সেলের লস করলেও ভলিউম অফ প্রোডাকশন বাড়াচ্ছে। তার 7,400 ম্যান পাওয়ার ছিল, ম্যান পাওয়ার এখন 400 নেমে গেছে, 7,000 হাওয়ায় উড়ে গেছে। আমাদের 1200-1100 লোক আমাদের কন্ট্রাক্টর ওয়ার্কার আছে, তারা জব সাইটে কাজ করছে। হ্যাঁ, তবে তাদের জন্য ম্যানেজমেন্টকে ভাবতে হবে, তাদের ছুটি নেই, তারা কি বলে যে শিফট চেঞ্জ করলেও পারে না। এই যে এইটার পরিবর্তনটা আনতে হবে, যে এই যে চেঞ্জেবল সিনারিওতে আমি যে আউটসোর্সকে দিয়ে কাজ করছি, প্রোডাকশন কস্ট, লেবার কস্টটাকে কমাচ্ছি, এবং এইটাকে যে আমি একটা জায়গায় নিয়ে যাওয়ার চেষ্টা করব। ঠিক আছে, এসপিস এমপ্লয়ি মানে আগে যেমন পার্মানেন্ট ওয়ার্কার, কন্ট্রাক্টর ওয়ার্কার ডিফারেন্স ছিল, নাও এ ডেজ এসপিস এমপ্লয়িজ বলে আর থাকবে। যেমন ধরুন কুলটি ম্যানেজমেন্ট আছে, কন্ট্রাক্টর আছে, কন্ট্রাক্টর ওয়ার্কার আছে, পার্মানেন্ট ওয়ার্কার একটাও না। আমার তোমার কাছে এটা জানা দাদা, সেটা হচ্ছে যে তুমি বললে 7,400 ওয়ার্কার ছিল, সেটা এখন 500-400-তে দাঁড়িয়েছে, এবং 1100 ওয়ার্কার আছে কন্ট্রাকচুয়াল। রাইট। তাহলে যদি 1100 ওয়ার্কার হয়, তার মানে টোটাল 1500 ওয়ার্কারে 7,400 ওয়ার্কারের কাজ করছে। রাইট। তাহলে এই যে 7,000 মাঝখানে যে এই যে প্রায় 1,1100 ওয়ার্কার যেটা নেই, বা এই যে চলে গেছে, যে 7,000 ওয়ার্কার যেটা ছিল,
না 1100 কোনো 7,000 ওয়ার্কার যেটা ছিল, যাদের তোমরা মাইনাস করে দিচ্ছ, যারা Yes. নেই এই মুহূর্তে, রিটায়ার করছে, রিটায়ার করছে, করেছে, নিচ্ছে তা না। তার জায়গায় নতুন করে কোনো ভ্যাকেন্সি নেই, এবং সেই জায়গাতে নতুন করে তোমাদের ইউনিয়নের পক্ষ না, সেটা তো কন্ট্রাকচুয়াল হচ্ছে। এবং কন্ট্রাকচুয়ালে যদি তোমাকে বলি যে তোমরাও সেখানে মানে বিশেষ করে ট্রেড ইউনিয়ন গুলো এমন একটা মানে আন্ডার দ্য টেবিলই বলো বা এমন একটা গলা জোড়াজুড়ি করে ধরে তাদের মধ্যে একটা এমন সম্পর্ক ম্যানেজমেন্টের সঙ্গে তৈরি করে রেখেছো, যাতে এই যে 7,000 লোক নেই বা এই 7,000 লোকের প্রয়োজন আছে, এটা যেন আজকের ডেটে অ্যালোস্টিলে কেউ বুঝতে পারছে না। এক সেকেন্ড, এই যে কথাটা যারা বাইরে রয়েছেন তাদের মাথাতে এই প্রশ্নটা আসবে যে 7,400 লোক ছিল, লোকগুলো ক্রমান্বয়ে রিটায়ার্ড করলো, ভিআরএসে 2,500 লোক চলে গেল একটা মাসে, তার পরিবর্তে লোক নিল না, প্রোডাকশন বন্ধ হয়নি কিন্তু। অর্থাৎ তৎকালীন দিনে যে ম্যানপাওয়ারটা আমাদের এমএন দস্তুর ছিল, আমাদের আরো স্টিল প্ল্যান্টের কনসালটেন্ট, উনি যে ম্যানপাওয়ারটা 2500 লোকের ম্যানপাওয়ার দিয়েছিলেন তখন। কিন্তু লোক ক্রমান্বয়ে সে এক্সের আমলে ওয়াইয়ের আমলে হোক, লোক নিন, আকাশ থেকে আনুন, পাতাল থেকে আনুন, লোক ছাড়া কাজ হবে না, এই যে ধারণা নিয়ে পর তারা যে লোককে বাড়িয়ে বাড়িয়ে গেল, এবং এই লোকটাকে বাড়ানোর ফলে যে প্রোডাকশন কস্টটা আমার বেড়ে গেল, এবার আমাকে তো বাজারে মাল বিক্রি করতে হয়, তাহলে আমাকে তো একটা কম্পিটিটিভ অ্যাটিটিউড নিয়ে আমার যারা কম্পিটিটার্স, ধরো আমি এসপির কথা বলছি, স্পেশাল স্টিল প্রডিউস করে জিন্দাল, টাটাও করে, অন্যরাও করে, উষা মার্টিন করে, সব করে, তাহলে তার যে প্রোডাকশন কস্ট, সেই যদি এইটা তৈরি করার পর তার যদি 25 টাকা দাম হয়, আর আমি এটা তৈরি করছি এতগুলো লোকের বেতন দিয়ে, পাবলিক সেক্টরের বেতন ক্রমান্বয়ে বৃদ্ধি হয় 3 বছর পর পর, তার সেই কস্টটা আমার দাঁড়াচ্ছে এখানে 75 টাকা, তাহলে আমাকে যদি 25 টাকা হয় 50 টাকা লেস দিয়ে পরে আমাকে ওখানে ঢুকতে হচ্ছে, অর্থাৎ আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে লস করছি। এইটাকে ভাবনার জন্য যে আমার প্রোডাকশন কস্ট তাহলে যদি আমি কোন কোন জায়গায় কমাতে পারি, র মেটেরিয়ালস যে কস্ট করছি, আমি পাবলিক সেক্টর, আমি জিরো নিকেল দিয়ে স্টেনলেস করতে পারবো না, মানুষকে ঠকাতে পারবো না, ও কিন্তু পারবে যারা প্রাইভেট করছে। এবার আমরা এখানে সলিড রিয়েল মেটেরিয়াল দিয়ে, কেমিক্যাল দিয়ে বা কেমিক্যাল এলিমেন্ট দিয়ে আমাকে তৈরি করতে হবে, এই তৈরি করা এবং ন্যায্য পেমেন্টটাও তোমাকে দিতে হবে যারা ঢুকছে আপনাদের এখানে, তাহলে তাদের বেসিক ডিএ সব কিছু দিতে হবে, আমি ফাঁকি দিতে পারবো না, তাহলে এলটিসি কোয়ার্টার্স ইত্যাদি সব দিতে হবে, সেফটি সব কিছু দেখতে হবে। এইগুলো দেখে আমাদের যে কস্ট পড়ে, আমার যারা কম্পিটিটার্স তারা কিন্তু অতটা করে না, তারা দেখে যে আমরা একটা কন্ট্রাক্টর দিয়ে দিলাম, এটা কন্ট্রাকচুয়ালি চলবে, ওরা ওই কন্ট্রাক্টর আন্ডারে ওইটা দিয়ে দাও, ফার্নেসটা দিয়ে দাও, ওরা চালাবে, যখন হিট হবে তখন তাকে ফোনে ডেকে নাও, গেট থেকে আজ 4টে হিট হবে। এই যে একটা ওদের যে ফেনামেনায় যারা লেবার প্রোডাক্টিভিটি বাড়ে এবং লেবার কস্ট কমে কাজ করায়, তার যে প্রফিট করে ওইভাবে বাজারে ঢুকে যায়, আর টেন্ডার দিয়ে যে মেটেরিয়াল সাপ্লাই করা, ধরে রেল হোক, কোল হোক, ভেল হোক, সেল হোক, বার্ক হোক, বা অ্যাটমিক রিসার্চ সেন্টার হোক, ডিফেন্স হোক, আমার তো এই কটা মার্কেট, তো সেগুলোতে তারা ওইভাবে ঢোকার চেষ্টা করে, তো এবার আমাদের কত লস হয়। তো ঠিক আছে, সেটাকে কমানোর জন্য যে ভাবনাটা ম্যানেজমেন্ট নিচ্ছে যে আমি পার্মানেন্ট ওয়ার্কার একটা নিলে, এখন লেটেস্ট যে কস্ট করে যে আমার যে একটা পার্মানেন্ট ওয়ার্কার আমি এন্ট্রি দিই, তো আমার এত টাকা আমার কস্ট হয়ে যাবে, কাজেই তারা এখন চেষ্টা করছে যে আমি আউটসোর্সের মধ্য দিয়ে চলছি, পরবর্তী ক্ষেত্রে কিছু কিছু ক্রিটিক্যাল পোস্টের জন্য আমি নেব, যেমন ধরুন বয়লার অপারেটর ক্রিটিক্যাল পোস্ট, মানে আপনি আশ্চর্য হয়ে যাবেন, আমাদের বয়লার অপারেটর ক্রিটিক্যাল পোস্ট আমাদের কন্ট্রাক্টর ওয়ার্কাররা কাজ করছে, ফার্স্ট ক্লাস পাস করা বয়লার, তারা কন্ট্রাক্টরে কাজ করছে, ডিএসপি তো আমাদের দেখে স্টার্ট করেছে। অন্য জায়গায় এখন কিছু কিছু পারমানেন্ট ওয়ার্কার যদি মডার্নাইজেশন হয় সেখানে কিছু স্যাংশন দেবে, বা কিন্তু আমাদের যেহেতু আদি অকৃত্রিম প্ল্যান্ট, মডার্নাইজেশনও হচ্ছে না। একটা জিনিস ধরতে হবে, আমাদের স্পেশাল স্টিল প্ল্যান্টটা তৈরি করেছিল ডিএসপির পাশে, এখন যে হট মেটালটা ডিএসপি থেকে আমরা নিচ্ছি, ওই জন্য আমরা এটা বলেছিলাম ডিএসপি এসপি যদি মার্জ হয়, এখন পার্সোনাল ডেভেলপমেন্ট, ফাইন্যান্স, পারচেজ, নন ওয়ার্কস ডিপার্টমেন্টটা মার্জ হয়েছে, এবারে টেকনিক্যাল জায়গায় মার্জ হয়, তাহলে আমার কাছে ও চার্জ করবে না যে হট মেটালটা আমি যে টনেজ দিচ্ছি 10 টন হোক, 5 টন হোক, 500 টন হোক, তার যে দাম ধার্য করে, সে যখন দেখে আমি একটু লস করছি, তো আমার কাছে দামটা বাড়ায়, আমি লস করেই আছি, সে আমাকে দাম বাড়ায়, হচ্ছে আমার এমডি, আমার ডাইরেক্টর ইনচার্জ কিন্তু তিনি। তো কাজেই কতগুলো জিনিস আছে যেগুলোকে একটু সিস্টেমের মধ্যে আনতে পারলে। আচ্ছা, আমি তোমাকে বলি যে যদি আমরা হিসাব করে দেখি, দীর্ঘদিন ধরে যদি দুর্গাপুরের
এই শ্রমিক সংগঠনের কথা বলি, যে তাতে যদি যাদের নাম আসবে কি শ্রমিক সংগঠন সংক্রান্ত বিষয়ে যাদের নাম আসবে তাদের মধ্যে তুমি একজন। তোমরা প্রথম দিন থেকে মানে যদি মানে আমি যখন থেকে তোমরা সংগঠনের সঙ্গে, তুমি একটু আগে আনন্দগোপাল মুখোপাধ্যায়ের নাম করলে, তুমি আগে লাবণ্য ঘটকের নাম করলে, আমি বলছি বাম নেতাদের কথা আমি বাদই দিলাম। আমি জানতে চাইছি যে আজকে তোমাদের সেই সময় তোমাদের ট্রেড ইউনিয়নের চিন্তাধারা আর আজ, আমি শুধু মানে ব্যক্তিগত তোমার আইএনটিইউসি বলছি না, সামগ্রিক যে সব সমস্ত মানে যারা কেন্দ্রীয় স্তরে এখন ট্রেড ইউনিয়নের জায়গায় আছে, আইএনটিটিইউসির কথা বলি, এআইটিইউসির কথা বলি, সিআইটিইউ এর কথা বলি, যারা যারা রয়েছে, আমাকে একটা জিনিস বলো, তাদের ভূমিকা এই মুহূর্তে কতটা শ্রমিক স্বার্থে আছে? না, আমি দুটো জিনিস খুব পরিষ্কার বলবো, যে বর্তমানে আগে যেমন শ্রমিকের যে স্বার্থ দেখার জন্য যে জঙ্গিপনা আন্দোলন ছিল, সেটা ভালো না খারাপ পরবর্তী প্রজন্মে পরবর্তী ক্ষেত্রে আমরা অ্যাসেসমেন্টে পেয়েছি, ওটা ঠিক ছিল না। আজকের দিনে শ্রমিক শিক্ষিত শ্রমিক, যারা কন্ট্রাক্টর ওয়ার্কার হিসেবে জয়েন করছেন তারাও বেশ শিক্ষিত, গ্র্যাজুয়েট, বিটেক, ডিপ্লোমা, আইটিআই, স্কিল ওয়ার্কার, কারণ স্কিল তো ডাইলুশন হচ্ছে রিটায়ার করে যাওয়াতে। তো যাই হোক, তো সেখানে এই যে বলছে যে শ্রমিকের আন্দোলন, আজকে আমরা এখনই আন্দোলন করতে পারি যে আমাদের যে সমস্ত কন্ট্রাক্টর ওয়ার্কার কাজ করছে তাদেরকে স্থায়ীকরণ করো। আগের জমানা হলে কিন্তু করতো, আমরা করেছি, কন্ট্রাক্টর ওয়ার্কারদের পার্মানেন্ট করেছি। এবারে সেটা কিন্তু এখন মানুষ উপলব্ধি করছে, যারা কাজ করছেন উপলব্ধি করছে। প্রথম হচ্ছে যে আমরা আইন টুসিগতভাবে কথা বলি, আমাদের দুটো অবজেক্টিভ, প্ল্যানটাকে চালু রাখতে হবে, প্ল্যান চললে তবে শ্রমিক থাকবে, শ্রমিক থাকলে শ্রমিকের পরিবার থাকবে, শ্রমিকের সমাজ থাকবে। এইটা আমাদের আইন টুসিগতভাবে এই ইডিওলজি নিয়ে আমরা। আমি কিন্তু তুমি আমার প্রশ্ন থেকে সরে যাচ্ছ, আমি আমি একদম আমার প্রশ্ন একদম সরাসরি তোমার প্রশ্ন আসছি, যে তোমরা আগে সেই যে ট্রেড ইউনিয়নে তোমাদের চিন্তা ভাবনা এবং আজকে যারা ট্রেড ইউনিয়নের লিডার হিসাবে নিজেদেরকে ঘোষিত, স্বঘোষিত হোক বা ঘোষিত হোক, তাদের সঙ্গে তারা কতটা শ্রমিক স্বার্থে কথাবার্তা বলছে? এবারে বলি, এটা বলতে গেলে সময় সময় তো পরিবর্তন আসে, সিচুয়েশন বা পরিস্থিতি তো পরিবর্তন নিয়ে আসে। তো সিচুয়েশন, আগেকার সিচুয়েশন একরকম ছিল, পলিটিক্যাল অ্যাফিলিয়েটেড ইউনিয়নগুলি তারা যতটা না বেশি পলিটিক্যাল স্বার্থ দেখতেন, তার থেকে কম স্বার্থ শ্রমিকের ইস্যু নিয়ে করে সেটাকেও দেখতেন। এই যে এখন পলিটিক্যাল ইস্যুটা চলে আসার পর এখন এক ঠিক কথাই বলতে পারছেন, আমি আপনার সঙ্গে তো একমত হব, যে আগে যেভাবে শ্রমিকদের মানে অশিক্ষিত শ্রমিক বন্ধুদের নিয়ে যেভাবে প্ল্যান্টের প্রোডাকশন হয়েছে, আমি একটা ছোট্ট উদাহরণ দিতে পারি, যে এখানে চেয়ারম্যান এসেছিলেন ভিকে কৃষ্ণমূর্তি, তো কতগুলো আমাদের বিহারি ভাই ছিলেন, তারা এই ক্রস সেকশন অফ ওয়ার্কারের সঙ্গে মিট করছিলেন। তো তাদের কাছে যখন এলাম তাকে নিয়ে, তার ডিএসপি ছিলেন, কর্মরত শ্রমিক, বলো স্যার कैसा है? सर पहले हम लोग को काम ज़्यादा था, तनख्वाह कम था, মানে কাজ বেশি ছিল, পয়সাটা কম পেতাম। এখন স্যার পয়সা ज़्यादा है, কাম কমতি हो गया। এইটার পরিপ্রেক্ষিতে আমি বোঝাতে চাইছি যে সময়ে সময়ে যে পরিবর্তনটা আসছে, তার জন্য ইউনিয়নেরও ভাবনা চিন্তাটা এখন অনেক 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 অন্যদিকে যাচ্ছে, এবং যার জন্য সঠিক অর্থে যে আন্দোলন করার মানসিকতা তখন প্রতিদিন প্রতিনিয়ত হয়ে থাকতো, এখন সেটা যেন কোনো জায়গায় একটা মানে ধামাচাপা। যদি বললাম যে আমাদের যে কন্ট্রাক্টর ওয়ার্কাররা বেতন পাচ্ছে এবং সেই বেতনের সূত্রে তারা যে ইএসআই পাওয়ার জায়গাটা এখন পর্যন্ত একটা প্রশ্ন আছে। আমি আসবো ওই ইএসআই, কিন্তু তুমি যখন বেতনের কথা বলছো, আমার বেতন প্রসঙ্গে কথা, সেটা হচ্ছে যে তুমি যে কোনো জায়গায় বলো যে যে আমি এই শিল্পাঞ্চলের টোটাল শিল্পাঞ্চলের কথা বলো, খনি শিল্পাঞ্চলের কথা বলো, বেতন শ্রমিকরা কি তাদের ন্যায্য বেতন পাচ্ছে? তুমি একটু আগে যে উদাহরণ দিয়ে কথা বললে যে पहले काम कम था, पहले तनख्वाह ज्यादा कम था, काम ज्यादा था, आज तनख्वाह বেশি है, काम कम है। এটাই যদি হয়ে থাকে, সত্যি কি টাকা বেশি হয়েছে? টাকা কি শ্রমিকরা তাদের ন্যায্য যে কর্মকাণ্ড তারা করে সারা দিনে, সারা মাসটাতে যে কাজটা করে, সেই টাকাটা কি তারা হাতে পায়? আমি বলি আপনাকে, দুটো পার্ট আছে, একটা হচ্ছে পার্মানেন্ট ওয়ার্কার, একটা হচ্ছে কন্ট্রাক্টর ওয়ার্কার। পার্মানেন্ট ওয়ার্কারদের বলতে পারেন যে বাজার অনুযায়ী
আগে ছিল 68 টাকা বেতন, 70 টাকা বেতন। এখন আমরা যে গ্রেড থেকে রিটায়ার্ড করেছি তার বেতন মোটামুটি মাসে 1,20,000 30,000 টাকা পায়, নন এক্সিকিউটিভ হায়েস্ট র্যাঙ্ক। এবং শ্রমিকদের বেতন সংখ্যা, বেতনটা খারাপ পায় পার্মানেন্ট ওয়ার্কার কেউ বলতে পারবে না। এটা ওয়েজ বোর্ডে আমরা দিল্লিতে চুক্তি করি, আমাদের মাননীয় রেড্ডিজি আছেন, ডিসি বা C2 আছে, সবারই আছে, 5টা ইউনিয়ন আছে, HMS, BMS, AITUC। কন্ট্রাক্টর পার্মানেন্ট ওয়ার্কারদের ক্ষেত্রে বেতনের বৈষম্য, বেতন কম পাচ্ছি তার জন্য কাজ নেই ইত্যাদি নেই, এই প্রশ্নটা কিন্তু বর্তমানে নেই পাবলিক সেক্টরে। দে আর মাচ মোর হ্যাপি। তারা ঘর বাড়ি করছেন, জায়গা দিচ্ছেন, বাড়ি করছেন, সুখে থাকছেন, ছেলেকে মানুষ করছে, ফ্যামিলি দেখছেন। একটা সময় ছিল তাদের অনেক স্ট্রাগল করতে হতো, কেউ কারখানায় কাজ করছে আবার টিউশনেও করছে, কারণ তার ফ্যামিলি বড়, তার বোন আছে, বিয়ে দিতে হবে ইত্যাদি হবে। এখন খুব স্মল ফ্যামিলি, এগুলো আপনিও জানবেন। তো দে আর মাচ মোর হ্যাপি যে স্ট্যাটাসটা তৈরি করে দেওয়া হচ্ছে। ইন কেস অফ কন্ট্রাক্টর ওয়ার্কার, সেখানেও ওই 1 টাকা 4 আনা রেট ছিল পার ডে বা 12 আনা ইত্যাদি করে করে এখন আমাদের কন্ট্রাক্টর ওয়ার্কারদের বেতনের যে এখনও পর্যন্ত ফারাক রয়েছে, এখনও তো তারা 21,000 20,000 এই বেতনের জায়গায় পৌঁছচ্ছে, 19,000। সেই বেতনটা কিন্তু তাদের ক্ষেত্রে তাদের সেই কষ্টের মধ্য দিয়েও তাদের চালাতে হচ্ছে। তাদের যেটা বলছেন আপনি যে তাদের আমি তো তারা তাদের উৎপাদন করছে, না না একদম তারা সমস্ত কিছু করছে, উৎপাদন করছে, তাদের তাদের যারা পার্মানেন্ট ওয়ার্কার তাদের থেকে তারা বেশি পরিশ্রম করছে, সব পার্মানেন্ট জায়গা থেকে কাজ করছে, তাদের সেই জায়গা থেকে একদম কাজ করছে। কিন্তু ঘটনা হচ্ছে যে হায়ার গ্রেডে কাজ করছে। আমি আমার যেটা প্রশ্ন সেটা হচ্ছে যে তারা কি বেতনটা পাচ্ছে? আপনি আপনাকে দেবেন না বেতনটা, যে টাকায় 20,000 হোক 21,000 হোক, যেটাই সরকার নির্ধারণ করে দিয়েছে যে একজন আমাদের কোম্পানি নির্ধারণ করছে ওয়ার্কার যেটা পাবে, আপনারা সেই কমিটি যারা ট্রেড ইউনিয়নের নেতৃত্বে বসে আছেন তারা বসে পড়ে ঠিক করছেন ম্যানেজমেন্টের সঙ্গে যে এটা রেট দেওয়া যেতে পারে। এটাই তো আমার কথা, সেটা হচ্ছে যে এই যে 20,000 21,000 পাচ্ছে, একদম এই যে আপনারা ঠিক করে দিয়েছেন যে 20,000 21,000 পাচ্ছে, সে আদৌ সেই টাকাটা পাচ্ছে কিনা, এক। দ্বিতীয় নম্বর কথা হচ্ছে যে এখন একটা খুব ভালো চলছে আর কি, সেটা হচ্ছে যে কিছু করো চাই না করো, তুমি ট্রেড ইউনিয়ন বোঝো চাই না বোঝো, তুমি ট্রেড ইউনিয়নের লিডার। মানে যারা অন্যান্য রাজনৈতিক দল করে আর কি, যেহেতু এমন একটা সংগঠন, এর সঙ্গে রাজনীতির কোনো সম্পর্ক নেই, এখানে রাজনীতি করতে গেলে সাধারণ মানুষকে, যাদের শ্রমিক আছে তাদের সঙ্গে নিয়ে তাদের করা। অথচ এই মানুষগুলোকে, এই যাদের কম বেতন, যাদের বেতনের বৈষম্য রয়েছে, এক, তাদেরকে নিয়ে তুমি মিটিং মিছিল করছো, তাদেরকে নিয়ে ব্যবহার করছো। অথচ এই লোকগুলোর সঙ্গে তাদের যে বেতন, সেই বেতনের থেকেও পয়সা কেটে নিয়ে নিজের এই রাজনৈতিক নেতারা যারা নেতৃত্বে বসে আছে তারা নিজেদের আখের গোছাচ্ছে। তুমি কি বলবে? আমি বলি, আমি সোফার মাই নলেজ, আমার যেটা নলেজে অ্যারোস্টেলস প্ল্যান্টের ব্যাপারে আছে, আমি বলি আমি একটা উদাহরণ দিয়ে বলি। সেখানে কতগুলো সিস্টেম আছে দেখুন, মানে এটা প্রত্যেকের, যদি ইউনিয়ন লিডারশিপরা যদি পরিষ্কার ভাষায় ঘোষণা করেন যে এমনি কন্ট্রাক্টর ওয়ার্কারের আন্ডারে আমি রামসাম যদুমধু কাজ করছি, পেমেন্টটা দিয়ে দিলাম, 10 টাকা দিলাম, 50 টাকা 500 টাকা 2,000 টাকা কম দিলাম, অমুক দিলাম, নিয়ে নিল, চলে গেল, এটা কিন্তু আমাদের অ্যারোস্টেল প্ল্যান্টে কন্ট্রাক্টর ওয়ার্কারদের ক্ষেত্রে নেই। আমি এক দায়িত্ব নিয়ে বলছি, কেন নেই না, ওখানে যদি 5 টাকা 10 টাকাও কম দেয় তো সেখানে কিন্তু ওখানকার কনসার্ন ইউনিয়নগুলি কিন্তু বসে ঠিক করে, না ঠিক আছে ভাই বেতনটা কেন কম হবে, বেতন দাও, এই প্রশ্ন থাকে, দেয়, ফাঁকি নেই। এবারে কোথাও স্টেট গভর্নমেন্টের রেট ফলো করে না সেন্ট্রাল গভর্নমেন্টের কোম্পানির রেট ফলো করে, সেটা কিছু কিছু জায়গাতে বৈষম্য হয়তো থাকলেও থাকতে পারে, কিন্তু সেই বৈষম্য থাকাটা উচিত নয়। যখন একটা প্ল্যান্টের পাবলিক সেক্টর স্টিল অথরিটি অফ ইন্ডিয়া লিমিটেড আন্ডারে কোথাও যদি কেউ কাজ করে কন্ট্রাক্টর ওয়ার্কার হিসেবে, সেই কন্ট্রাক্টরটা যে টেন্ডারের থ্রু দিয়ে হয়, এবং আপনাদের আমি জানিয়ে রাখি এখানে, আর যারা শুনছেন যারা দেখছেন তারাও জানুন, যে একটা কন্ট্রাক্টর যে বিল করে কোম্পানি, সেখানে কিন্তু পরিষ্কার আপনাকে বলে দিচ্ছি 3টে না 4টে পদ্ধতি আছে। ও বিল করলো, বিল করার পর নাম ওয়াইজ আপনার আন্ডারে মনে করুন 50 জন কাজ করছে, প্রত্যেকটা নাম লিখে তার পার ডে অ্যাটেন্ডেন্সটা কদিন প্রেজেন্ট ছিল ইন্টু 26 ডেজ ইন্টু করে তার কত পেমেন্ট আসছে, তার নামটা ওয়ার্কারদের সই করতে হবে।
আপনি যদি কন্ট্রাক্টর হন, আপনার যদি 50টা লোক কাজ করে, সেই 50টা লোকের পে শিট তৈরি করার পর 50টা লোক দেখবে আমার নাম এইটা, আমি এতদিন অ্যাটেন্ডেন্স দিয়েছি, কাজ করেছি, আমার এত টাকা পার ডে, এত টাকা বেতন, আমি সই করলাম। সেইটা নিয়ে যাওয়ার পর হেড অফ দ্য ডিপার্টমেন্টের কাছে সই করাবে, তিনি সার্টিফাই করবেন সব ঠিক আছে তো, পেমেন্টের অ্যাবসেন্ট দেখে নিয়েছেন তো, সই করার পর দ্যাট বিল উইল গো টু দি পার্সোনাল ডেভেলপমেন্ট। পার্সোনাল ডেভেলপমেন্ট আবার দেখবে যে পিএসআইটা ও ঠিক দিল কিনা, সেইটা আবার ঠিক দিল, পর এত বেতন, এত টাকা, এত পার্সেন্টেজ চলে যাবে পিএফে, এত পার্সেন্ট পিএফ ঠিক আছে, ইএসআই ঠিক আছে দিল, সে তখন আবার ওটা সই করবে, তারপর দ্যাট বিল উইল গো টু দি ফাইন্যান্স। কিন্তু দুঃখের কথা, আমরা শ্রমিকদেরকে যদি এটা জাগ্রত করেছি, কিন্তু যারা কন্ট্রাক্টর ভাইরা রয়েছেন তাদেরও তো তাড়াহুড়োর মধ্যে হয় না, না তারা করেন না সেটা আমি বলতে পারবো না, কিন্তু এইটা কিন্তু সবসময় যদি পরিচ্ছন্ন থাকে, তা আপনি যে কথাটা বললেন 1 পয়সা কেউ ফাঁক দিতে পারবে না। কিন্তু এটাই তো হয় না। এবারে জানালি হচ্ছে না, বাট কনসার্ন ইউনিয়নগুলো নোটিশে গেলে তারা নিশ্চয়ই এই জিনিস নিয়ে দেখবে, তাদের দেখা আমার উচিত। কথা হচ্ছে যে এই আমার যদি কোথাও না হয়ে থাকে, একদম না হয়ে থাকে, তাহলে সেটা এটাই ভুল। তো প্রশ্ন যে যারা এখন ইউনিয়নের লিডারশিপ হয়ে আছে, আদৌ আমি একটা যদি প্রত্যেকটা জিনিসেরই একটা মাপকাঠি থাকা উচিত। নিশ্চয়ই। একজন স্কুল টিচার যখন সে স্কুলে যাচ্ছে, তার যেমন একটা বিএড এর জায়গা তৈরি করে দিয়েছে, তার একাডেমিক্যালি যার যে সোর্স অফ জায়গাগুলো আছে সেগুলো যেমন তার নির্ধারণ করা হয়ে আছে। তো ঠিক সেই ক্ষেত্রে ট্রেড ইউনিয়নের লিডারশিপের মধ্যে যদি এক কথা যদি আমি বলতে গেলি যে ট্রেড ইউনিয়নের লিডারশিপ তার 1956 এর একটা মুখস্থ রাখা উচিত, যদি হিসাব করে বলতে যাই আমি, যে একজন ট্রেড ইউনিয়ন লিডার সে 1956 এর এক মুখস্থ রাখবে, সে শ্রমিক স্বার্থে কথা বলবে। কিন্তু আমাকে বলুন, আজকে যারা ট্রেড ইউনিয়নের লিডার, কটা লোক 1956 এর অ্যাক্ট বলতে পারবে? না, আমি আপনাকে বলি যে ট্রেড ইউনিয়নটা যে ভাস্ট সাবজেক্ট, চেঞ্জ অলওয়েজ আসছে। এই চেঞ্জ অলওয়েজ আসছে, তাকে মানে তার সাথে অ্যাকাস্টম হতে হবে। এই যে আপনি যে প্রশ্নটা করবো বলছেন, এই যে হ্যাঁ একদম, ওই যে সব থেকে বড় জায়গা সেটা হচ্ছে যে যার 22,000 21,000 প্লাস যাদের বেতন, তারা কখনোই কোনো জায়গা থেকে ইএসআই এর সুযোগ সুবিধা পাচ্ছে না। আমি দুর্গাপুর স্টিল প্ল্যান্টের কথা বলছি, প্রচুর শ্রমিক ভাইরা আছে যাদের বেতনের পরিমাণ 21,000 প্লাস হয়ে গেছে এবং তারা ইএসআই পাচ্ছে না। এবং মেডিকেল ফেসিলিটির যে জায়গা, সেই জায়গাটাতে তারা আটকে আছে, তারা না ইএসআই পাচ্ছে, না অন্য রকম কোনো মানে দুর্গাপুর স্টিল প্ল্যান্টের অথরিটির পক্ষ থেকেও যে কোনো রকম কোনো সহযোগিতার জায়গায় তারা আছে, সেটাও কিন্তু নেই। তাহলে এই যে এতগুলো মানুষ এখনো তাদের মানে ভবিষ্যৎটা এমন একটা জায়গা, মানে বিশেষ করে স্বাস্থ্যের বিষয় যখন, তো সেখানটা তারা ঝুলে আছে এবং ম্যানেজমেন্টের সঙ্গে এটা নিয়ে আলোচনা করার মতন কোনো ভূমিকাই দেখা যাচ্ছে না। এই ব্যাপারে আপনি বলি, এটা হচ্ছে কেন্দ্রীয় সরকারের একটা টাইমে ওই ইএসআই এর যে মানে সিলিংটা আছে, ওই সিলিংটা বাড়িয়ে দেয়। তো সিলিংটা বাড়ানোর কথা ওরা বাড়ায়নি, লাস্ট গভর্নমেন্টও বাড়ায়নি। ইতিমধ্যে যে পেমেন্টটাকে হাইক করা হয়েছে, বাড়ানো হয়েছে, সে বাড়ানোতে দেখা যাচ্ছে যে আমাদের এসপিডি দেখছি যে তাদের ওই 20,000 বা 21,000-এর বেশি হয়ে যাচ্ছে। তো সেখানে আমাদের ওখানে বসে যারা ঠিক করেছে, যেটা ওকে হয়তো আমরা ওইটার ইএসআইয়ের ফেসিলিটিটা দেওয়ার জন্য আমরা 19,000 দিয়ে দিলাম, কি 20,000 দিয়ে দিলাম, বাকি টাকাটা 3 দিন পর বা 2 মাস পর আবার তার ব্যাংকে, এখন তো ব্যাংকেই চলে যায়, এখন তো ক্যাশ পেমেন্ট দেয় না, তো ব্যাংকে চলে যাবে। অর্থাৎ সেটাও কিন্তু যাচ্ছে, সেটাও আমাদের সহমত নই, কিন্তু তার ওই বেনিফিটটা পাওয়ার জন্য এটা করা হয়েছে। বাট এটাকে একটা সিস্টেম আনতে হবে। সিস্টেম আনার জন্য দুর্গাপুর স্টিল প্ল্যান্টের সঙ্গে কথা বলা হলো, ওরাও আমার সঙ্গে, ওদের যে পার্সোনাল ডেভেলপমেন্টের মানুষ রয়েছেন, তারাও এটা নোটিশে নিয়েছেন, নিয়ে এবার ঠিক করছেন যে কী ওয়েতে আমরা এখন দেবো, যতক্ষণ না পর্যন্ত সিলিংটা সেন্ট্রাল গভর্নমেন্ট বাড়াচ্ছে। তাহলে এই যে জায়গাটায় এখন মাঝখানে আমি তো বাড়িয়ে দিতে পারবো না, আর আমি কমিয়েও দিতে পারবো না। তার বেতনই পাবে 26 দিন কাজ করার, কিন্তু আমি দুটো পাঠিয়ে দিতে পারি, একটা দিলাম সেটা পেমেন্টে চলে গেলো, আর একটা এরিয়ার পেমেন্ট করে দিলাম, মানে বুঝতে দিলাম না যে আমি ওর বেতনটা এত হলো, তার ফেসিলিটিটা রইল। এটার সঙ্গে আমার প্রশ্ন আছে, ম্যানেজমেন্টের কাছেও প্রশ্ন আছে, যে অন্যান্য জায়গায় কন্ট্রাকচুয়ালি যারা কাজ করছেন, কেউ 30,000 পাচ্ছেন, 28,000 পাচ্ছেন, প্রাইভেট সেক্টরগুলো নেই, তারা ইএসআইটি করে পাচ্ছে ভাই, তার পেমেন্টটা তারা কী করে দিচ্ছে ভাই? আমি এটা ম্যানেজমেন্টকে বলেছি, আমাদের ইউনিয়ন থেকেও বলেছে, বা অন্য ইউনিয়ন বন্ধুরাও বলেছে। তো এই জিনিসটা নিয়ে এইটা টেম্পোরারি সিস্টেম চলছে, এবং ডিএসপি এসপি মিলে হয়তো খুব শীঘ্রই ওরা একটা কমন ফর্মুলা কিছু করছে, টেম্পোরারি রিলিফটা, বা এই যে দুবছর বেতন দিচ্ছেন, কীভাবে কেন করছেন, কেন আমি একবারে বেতন নেবো না, এই প্রশ্ন আমি করতে পারি। কালকে আমি কাজ ওখানে স্টপ রাখতে পারি, পুরো বেতনটা আমাকে দিতে হবে কেন? ও 3 মাস কন্ট্রাক্টের কাছে পড়ে থাকবে কেন? ওর কাছে ইন্টারেস্ট যাবে, অনেকগুলো প্রশ্ন আছে।
কিন্তু এই যে রিলিফ দেওয়ার জন্য ইন বিটুইন এই যে ইন্টারিম পিরিয়ডটাতে গভর্নমেন্ট যতক্ষণ বাড়াচ্ছে ততক্ষণ আমাকে একটা রাস্তা বার করতে হয়েছে। এই রাস্তাটা আমরা আলোচনা করেই বের করছি উইথ দি ম্যানেজমেন্ট বা কন্ট্রাক্টরের সাথে বসে। কাজে এই রাস্তাটাকে এখন সাময়িক চলুক, কারণ তার সাইডে যেন বন্ধ না হয়, তার ফ্যামিলি সাইডে বন্ধ হবে না, তার তুলকালাম ঘটে যাবে। সে তুলকালাম ঘটতে দেওয়া যাচ্ছে না বলে আমরা এটাকে করছি। এটা আমাকে আরেকটা জায়গা বলো, সেটা হচ্ছে যে এই যে ধরো তোমাদের না, আপনি যদি স্টেট পোস্ট করেন তাহলে বলবো আমাদের এটাও করা উচিত নয়। উচিত নয় বলে কি করব না, বসে থাকবো? তা তো হবে না। ঠিক, তাহলে আমরা ইন্টারিম পিরিয়ডে শ্রমিকের স্বার্থে আমরা দেশের ওখানে যদি সরকার ভুল করছে বলে আমি এখানে কিছু করব তা নয়, এটা আমার মিনিমাম রেসপন্সিবিলিটি। কারখানা চলবে সব। প্রথমে যখন শুরু করেছিলাম তখন বলেছিলাম এই ট্রেড ইউনিয়ন সংক্রান্ত বিষয়, ট্রেড ইউনিয়ন একটা অটোনোমাস বডি, এবং এই অটোনোমাস বডির আমার এটা জানার ইচ্ছে আর কি, সেটা হচ্ছে যে এই যে বডিতে যারা নির্বাচিত হন, মানে নির্বাচিত শব্দটা এই জন্য ব্যবহার করছি, কিন্তু এখন এটা কি সত্যি করে মানে ইলেক্টেড হয় কি সিলেক্টেড হয়? না, বলি আমরা 7 জন শ্রমিক নিয়ে রেজিস্ট্রেশন নিতে হবে ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্টের কাছে। সেই রেজিস্ট্রেশন সার্টিফিকেট দেবে। তারপর আপনার যে মেম্বারশিপ তার সঙ্গে দেবে ওরা বাইলজ। সে বাইলজটা হচ্ছে বেদ বাক্য। ওই বাইলজটা অনুপাতে আপনাকে চলতে হবে। ক টাকা চাঁদা, ক টাকা বাড়াতে পারবেন, আপনি কখন মিটিং করবেন, কিভাবে নোটিশ দেবেন, কারা কারা মিটিং উপস্থিত হবে, তাদের মাঝে আপনি বাই ব্যালটও করতে পারেন, বাই রেজিং হ্যান্ডও করতে পারেন। দুটোই অপশন দেওয়া আছে। তো তারা যখন বছরে করে তারা ওই দুটোর মধ্যে একটা অ্যাডপ্ট করে। কারণ এটা তো আর পলিটিক্যাল ইলেকশন নয়, মানুষ জানে যে আমার কোন শপে কোন ছেলেটার কাজ হবে। তাহলে আমার যদি ওখানে ডেলিগেটস করতে হয় তাদের মধ্যে ডেলিগেটসের মধ্যে ওই ছেলেটাও আসবে। তাকে আপনাকে দেখতে হবে কীভাবে চালনা করতে পারেন। আপনি যদি একটা জায়গায় ইউনিয়ন করেন, ইউনিয়নে যে বৃদ্ধি পাবেন, সাংগঠনিক শক্তি বৃদ্ধি করবেন, আপনার মেসেজটা যাতে গ্রাউন্ড লেভেলে যাতে ছড়িয়ে পড়ে, আপনি যে কাজ করছেন, আপনি তো বসে থেকে তো ইউনিয়ন হবে না। ইউনিয়ন কিন্তু সংসারের মতন। আপনার বাড়ির যেমন সকালে ঘুম থেকে উঠলে আপনাকে বাজার যেতে হয়, এখানেও রেগুলার পার শিফটের কাজ অ্যাজ পার লোডের। তো এখন হয়ে গেছে কি বেতন পায়, ধরুন আমরা বেতনটা করতে পারছি না, ছুটিটা করতে পারছি না, ছুটির জন্য আমরা স্ট্রং আন্দোলন করবো, সেটাও করতে পারছি না। হ্যান্ডস আর টাইট। স্ট্রং আন্দোলন বলতে কী করবো না, ম্যানেজমেন্টের নোটিশ আনতে গেলে আমাকে বলতো না ভাই কাজ করবো না, না বলে আমার পয়সা দেয় না। এই যে আমাদের ভিডিওর পয়সাটা দিত না, এখন এবার দিচ্ছে, পুরোটা ক্লিয়ার করেছে, আবার হয়তো বাকি থাকবে। এই যে সিস্টেম, এই সিস্টেমটার মধ্যে দিয়ে চলতে চলতেও মানুষও ঠিক অ্যাকাস্টম হয়ে গেছে। ওই জন্যে মানুষের যে আগে যে নাড়া দেওয়া, এখন তো অনেক সিস্টেমাইজড হয়ে গেছে না। যেমন ধরুন আপনার একটা টেবিল ছিল, অফিসের বসতেন, বাইরে একটা স্টেনো ছিল, একটা মেসেঞ্জার ছিল, ফাইলটা সই করতেন, মেসেঞ্জারকে দিতেন, সে নিয়ে চলে যেত অমুক ডিপার্টমেন্টে। এখন আপনি কম্পিউটারে টাইপ করছেন, টিপছেন, তার নাম্বারে পাঠিয়ে দিচ্ছেন, অস্ট্রেলিয়া হোক, এখানে হোক, যেখানে হোক, ডিপার্টমেন্টে চলে যাচ্ছে। তা এই যে কতগুলো আইডল হয়ে গেল, এই আইডলগুলোর ব্যাপার তো আমরা কিছু ভাবছি না। বাট আমাদের যে জনসংখ্যা আছে ভারতবর্ষে, কিন্তু আমাকে টেকনোলজিটা নিতে হবে, আমাকে তো টেকনোলজিকে নিয়ে তো এগোতে হবে। তার মধ্যে আমার তো যারা এই যে বাড়িটায় এখন বসে আপনি স্টুডিও করেছেন, এইটাকে তো আপনি বানিয়েছেন, করছেন। তারপরে এই বাড়ি তো আমাদের আগেকার দিনে আমার বাবাদের ঘরে তো এরকম বাড়ি হতো না। আমার তো অনেকগুলো ভাই বোন ছিলাম, অনেকগুলো বাড়ি সেইভাবে কটা রুম করে দাও, এইভাবে থাকো, এখানে বাথরুম করো, ওখানেও একটা কমন জেনারেশন ছিল। তা নাও এই আপলিফমেন্টটা হচ্ছে বলে আমাদের মানসিক আপলিফমেন্টের দিকে এখন যে আপনি কথাটা বললেন, এখন দেখুন আধুনিকরণ হওয়া দরকার। প্ল্যান্ট ইজ মেকিং লস, কী করে প্রফিট করবে, কোন আইটেমগুলো উল্লেখ করতে পারে, এগুলো আগে যেমন তটস্থ হতো যে আমার অর্ডার আসুক না আসুক ওখানে আমি অর্ডার পাবোই, আমি মাল তৈরি করে রেখে দেবো। এখন হচ্ছে কীরকম অর্ডার আছে তার উপর মাল তৈরি করব। এই যে মানে ইঞ্জিনিয়ারিংটা এত বাড়ছে, বুদ্ধিটা, যে আমি ওই লোকটাকে না নিয়ে পারবেন না নিয়ে এগুলো তো আমার আউটসোর্সে কাজ করাবো, এই ভাবনার মধ্য দিয়ে চলতে চলতেই সঠিক অর্থে যে আগেকার দিনে আপনাদের ভাবনা আছে যে ট্রেডগুলো আন্দোলন করছে না, এবং আন্দোলন করলেই যে আন্দোলন করে গেছে আমাদের আগেকার লোকেরা, পলিটিক্যাল অ্যাফিলিয়েটেড ইউনিয়ন যারাই ছিলেন, তার জন্য এখানে অনেক ইন্ডাস্ট্রি হতো, এবং যেই জায়গাটা নিয়েছিল বিধানচন্দ্র রায়, সেই জায়গাগুলো আজকে জবরদখল হচ্ছে, ইন্ডাস্ট্রি তো হলোই না, কেউ এলোই না, চলেও গেল। এখন অবস্থায় এইগুলো কোনো এফসিআই চলে গেল, যেসব চলে গেল, এমএমসি চলে গেল, এগুলো যাওয়ার জন্য যে প্ল্যানিং, সে প্ল্যানিংয়ের মধ্যে কোথাও গণ্ডগোল, কেউ বলছে এইভাবে চলতে পারে, কেউ আবার জেদ করে বসে গেল। যেমন আমরা এখনও বলছি যে ডিএসপি এসপি মার্জ করলে ডিএসপিরও লাভ, এসপিরও লাভ, দুটো বেঁচে থাকবে এবং এখানকার পরিবেশটাও ঠিক থাকবে। আমি তো মিনিস্টারকে বলেছিলাম, সেন্ট্রাল মিনিস্টার যখন এসেছিলেন, উনি দাঁড়িয়ে আমার কথাটাকে রিপিট করলেন, ইয়েস আই ওয়ান্ট
মানে ডিএসপিএসসি মার্চ বলেছিলাম স্টিল সেক্রেটারির সামনে। তো এই যে কতগুলো জিনিস আমাদের হাতে তো সব নয়, কারণ এটা তো হাত তো লম্বা, তো সেন্ট্রাল গভর্নমেন্ট আমাদের এটা তো ম্যানেজমেন্ট পার্ট হয়ে গেল। ম্যানেজমেন্ট পার্ট, আমি ম্যানেজমেন্ট পার্টের কথা বলছি না, আমি একদম শ্রমিকদের পার্টের কথা বলছি। শ্রমিকদের যে পার্টটা আছে সেই পার্টে কি হয়ে আছে, শ্রমিকদের পার্টটাতে কোন জায়গায় দাঁড়িয়ে আছে, এখন শ্রমিকদের কথা কতবার ভাবা হয়েছে। এখন আপনাদের বলছি, আপনাদের জানেন তো, আপনাদের বলা উচিত আমাদের স্থায়ী শ্রমিক যারা আছেন, মানে আমার নিজের অভিজ্ঞতার কথা বলছি বা নিজের ভাবনার কথা বলছি, তারা মাচ মোর ইন এ কমফোর্টেবল পজিশন। আমি স্থায়ী শ্রমিকদের কথা বলছি না, আমি বলি যাদের উপর বেশি লোড নিয়ে কাজটা চলছে, ডিএসপি, এসপি, বিভিন্ন কারখানা, প্রাইভেট সেক্টর, শুধু আনঅর্গানাইজ সেক্টরে কাজ করার এই কন্ট্রাক্টর ওয়ার্কার, কন্ট্রাকচুয়ালি, তাদের ক্ষেত্রে ভাবনার জন্য সুচিন্তিত একটা ভাবনা করতে হবে। যেমন ধরুন আমি একটা কথা, যেমন ধরুন ভারত সরকার বলছে ভারতবর্ষে ন্যূনতম বেতন, ভারতের শ্রমিকের বেতন হয়তো মনে করুন 780 টাকা, কথার মানে আমার পশ্চিমবঙ্গ সরকারের বেতন কিন্তু 331 টাকা। তো ভাই ভারতবর্ষের বাইরে তো পশ্চিমবাংলা নয়, কি অন্য গভর্নমেন্ট বলছি, তারও বলছি, সেই গভর্নমেন্টও বলছে যে আমার হয়তো 500 টাকা। ভারতবর্ষের ন্যূনতম বেতন যেটা এখন কেন্দ্রীয় সরকারের প্রাইম মিনিস্টার যেটা অ্যানাউন্স করেছেন বা কেন্দ্রীয় সরকার অ্যানাউন্স করেছেন, সে বলেছে যে আমি যেটা ঠিক করে দিলাম তার থেকে 1 টাকা বেশি অন্য স্টেট গভর্নমেন্ট দিতে পারে, কিন্তু 1 টাকা কম দেওয়া যাবে না। এইটা আসার পর এখনও ইমপ্লিমেন্ট হয়নি। আপনারা যারা সাংবাদিকতা করেন তারা যোগাযোগ করুন, কথা বলুন, পেপারে লিখুন, আমরা হাউতাস করছি। আমার ওখানে মেম্বার অফ পার্লামেন্ট যিনি যাচ্ছেন তিনি ওখানে কতটা কথা বলে পরে এটাকে পার্সু করে বার করার চেষ্টা করছেন। ভাই ইন অল রেসপেক্ট সব স্টেটে যেটা হচ্ছে ভারত সরকার ন্যূনতম, আমি বলেছিলাম বেচারাম মান্না এসেছিলেন, শ্রমমন্ত্রী ছিলেন, আমরা ভারতবর্ষ বলছে আমার ভারতবর্ষে যে মিনিমাম ন্যূনতম লেবার তার বেতন এত, আর আমার পশ্চিমবাংলায় কেন তার থেকে আবার মানে অর্ধেক। আরেকটা বিষয় যেটা তোমরা কেউ একদম মানে খুব যদি সত্যি কথা বলতে হয় মানে খুব একটা যেটা নিয়ে কেউ মাথা ঘামাচ্ছ না, মানে খালি যখন অঘটন ঘটছে তখন অ্যাক্সিডেন্ট যেসব হচ্ছে, মানে সিকিউরিটির উপরে যদি আমি কথা বলি, সেফটি বা সেফটি সিকিউরিটির কথা নিয়ে ট্রেড ইউনিয়নের ভূমিকাটা, যখন কোনো অঘটন ঘটে যাচ্ছে তখন তার পরিবারের লোককে একটা পাওনা পাইয়ে দেওয়া এবং তার পরিবর্তে একটা চাকরি পাইয়ে দেওয়া, এটার জন্য তাদের ভূমিকা দেখা যাচ্ছে। কিন্তু এই অ্যাক্সিডেন্টটা কেউই কারু কাছে কাম্য নয়। কিন্তু ঘটনা হচ্ছে যে আমরা যদি বিগত 5 মাসের কথা বলি, তাহলে দুর্গাপুর স্টিল প্ল্যান্টে এমন অঘটন ঘটে যাচ্ছে এবং এমন ঘরের ছেলেদের প্রাণ চলে যাচ্ছে যেটা বলার কিছু নেই। না, আরো স্টিল প্ল্যান্টও হচ্ছে। বলি এবার দেখুন, অ্যাক্সিডেন্ট তো বলে আসছে না, তবে কথাটা ঠিক, সেফটি সিকিউরিটিটা তো করতে হবে। ঠিক আমরাও যেটা বলেছি যে এখন ম্যাক্সিমাম কন্ট্রাক্টর ওয়ার্কাররাই প্রোডাকশন ফিল্ডে, প্ল্যান্টের এভরি ফিল্ডে কাজ করছে ইন কম্পারিজন টু দি পার্মানেন্ট এমপ্লয়ি। সেই জায়গায় তাদেরকে প্রথম দিনেই জয়েন করিয়ে দিয়ে ওই 4 জন লোক দরকার, ওখানে চলে গেল। এইটাই তো তো ইউনিয়ন রেসপন্সিবিলিটি। আমরাও যেন ঠিক করেছি, আমি একটা লোক কাজ করছিল পলাশদিয়া, সে একদিনের গেট পাশে ঢুকে ইলেকট্রিক মারা গেল, তার বউকে চাকরি দিলাম, ঠিক আছে, কন্ট্রাক্টর না চাকরি দিলাম। এখন তো কাজ করতে করতে কন্ট্রাক্টর মারা গেলে পার্মানেন্ট সার্ভিস পাবে ছেলে, এটাও কিন্তু আমরা সেল এগ্রিমেন্টে করে নিয়েছি, এই আমাদের বিশেষ করে নেতৃবৃন্দরা তৈরি করেছেন। এই যে কথাটা বললে ভেরি পারফেক্ট কথা। আমাদের এবারে বলতে হবে যে কন্ট্রাক্টর ওয়ার্কারও যারা ঢুকছে তাদের আবার দেখবে যখন গেট পাস করে যে তাদের সেফটি আছে, মানে গেট পাসটা পাবার 3 দিন আগে থেকে সেফটি আছে একদম। তো তারা ওই ভেতরে ঢুকে কি বুঝলো কিছু জানি না, কোন ডিপার্টমেন্টে কাজ পাবে কিছু জানি না, শুনলো জানি না, তাদেরকে স্পেসিফিক ট্রেন করতে হবে, তাদের অন দ্য জব ট্রেনিং করতে হবে একদম, যে এই জবটা তোমার এখানে, যেমন হট মেটেরিয়াল নিয়ে যাচ্ছে, মানে লিকুইড মেটেরিয়াল নিয়ে যাচ্ছে, ওন রেল ট্র্যাকের পাশে যারা কাজ করছে, এর মালটা একটু ছলকে পড়ে গেল 4 জন লেবারের মাথাতে, খতম। তো এবারে এই ধরনের মানে কথা বা ভাবনা, যদি ইউনিয়ন তো একটু লোক ঢুকে গেল চলে গেলাম ঘর, তা তো নয়, রেগুলার বেসে জব আছে। আমি একটা উদাহরণ দিই, আপনি খুব অবাক হবেন। আমাদের ওখানে ব্লুমিং অ্যান্ড বিলেট মিলের যে হিটিং সিস্টেম আছে, যে মেটেরিয়ালগুলোকে নিয়ে গিয়ে হিট করে, তারপর এত ডিগ্রি টেম্পারেচারে এত মিনিট সোকিং করার পর মালটা রোল করে। ও এখন করেছে কি, একটা ঢাকনা দেওয়া আছে উপরে, মানে স্টেজ 1 প্ল্যাটফর্মে উঠেছে, ওটা খুলে সিঁড়িটা নামিয়েছে, সিঁড়ি নেমে নিচে গেছে। এবার কোন একটা লোক আস্তে আস্তে দেখছে ঢাকা দেয়নি ভাই, ঢাকা দিয়ে দিয়েছে, ও তো আর বেরোতে পারছে না।
বিশ্বজিৎ ঘোষ নাম ওই যে অঙ্গদপুর অর্জুনপুরে, বেরোতে পারছে না, বলছে আমি তো মারাই গেলাম, আমার কথাটাও কেউ শুনতে পাচ্ছে না, চিৎকার করছি। তারপরেও অনেকক্ষণ পর ওর মনে পড়েছে যে আমি এই জায়গায় কালকে ওটা ভেঙে, ইটটাকে ভেঙে হাতটা দিয়ে এরকম করেছে, তখন লোক পেরোতে পেরোতে, ওখানে আবার লোক রেগুলার প্রতি মিনিটে যায় না, সবসময় ঘোরে না, দেখেছে, তখন সে আবার ওই ঢাকাটা খুলে পরে ওকে বের করেছে। ও এসে বলছে আমি মৃত্যুর মুখ থেকে বেরিয়ে এলাম। তো দেন এন্ড দেয়ার আমি পার্সোনালি এটা ফ্যাক্টরি ইন্সপেক্টরকে কমপ্লেন করলাম, যে হোয়াট ইজ গোয়িং অন। এবারে ফ্যাক্টরি ইন্সপেক্টর এসে ও আমার জিএমটিএমকে সিজিএমটিকে গালিগালাজ করে চলে গেল। যদি কোথাও কিছু হয়, যেমন ধরো একটা আমি মেটেরিয়ালে নামছি 3 তলার উপর থেকে, প্ল্যাটফর্ম থেকে নামলে, শুধু এই হাতলটা ধরেছি, ওটা পড়ে গেল বলে আমি নিচে পড়ে গেলাম, মরেও গেলাম। এই যে পিরিয়ডিক্যালি এগুলো সুপারভাইজ করা, ইকুইপমেন্টকে দেখা, এখন এটা ঠিক, এখন আমাদের কর্তৃপক্ষের মধ্যে অনেক লেথার্জি ভাব, এবং ট্রেড ইউনিয়নের মধ্যে বলেছি কন্ট্রাক্টর ওয়ার্কারদের নিয়ে পরে সেফটি কমিটি করা, সাইট ভিজিট করবে। পার্মানেন্ট ওয়ার্কারদের মানে ম্যানেজমেন্টের পক্ষ থেকে একটা সেফটি কমিটি আছে, এবং তাদের প্রত্যেক মুহূর্তে অনুযায়ী তাদের প্রত্যেক যারা না, তারা আবার কন্ট্রাক্টরের যে কাজ হচ্ছে, সেফটি অ্যাপ্লায়েন্স পড়ছে কিনা, পড়ছে কিনা, না তারা ওই সাইডে যাচ্ছে না, তো তারা সাইড। এবারে আমরা বলছি কন্ট্রাক্টর ওয়ার্কারদের মধ্যে অল ট্রেড ইউনিয়নকে নিয়ে একটা কমিটি করো, সেফটি কমিটি, এবং সেফটি ম্যানেজার, সেফটি সুপারিনটেন্ডেন্ট, তারা ওদিকে নিয়ে মুভ করবে তাদের ওয়ার্কিং প্লেসগুলো। আমি একদম এবার শেষের দিকে আসবো, এবং আমার তোমার কাছে কিছু অন্য ধরনের প্রশ্ন, সেটা হচ্ছে যে এটা তোমাকে একদম ব্যক্তিগত জায়গা থেকে বলি। একটা ওয়েদার তৈরি হয়েছিল যে তুমি INTTUC তে যাচ্ছ, হ্যাঁ, তারপর কি হলো? না, আমি INTTUC জানি, শোনো, এখানে খুব পরিষ্কার কথা, পরিষ্কারভাবে বলা দরকার। আমাকে ধরো অনেকদিন ধরেই বলছিলেন তারা, বা আমাদেরও ছেলেদের মধ্যে কথা বলছিল। তারপর আমাকে ধরো এখানে মলয়ের কাছেও আমরা এতে সিটি সেন্টার, ওখানে ওদের জয়েন করার কথা বলে ওখানে পৌঁছেছিলাম, জয়েনও করেছিলাম। কিন্তু পরের দিনে আমাকে যখন আমাদের প্ল্যান্টের লোকেরা যখন এত বেশি করে বলে, তখন ওরা একটা মিটিং ডেকে বললো যে না, আপনি যাবেন না। আপনি ভাই, আমার পার্সোনাল গেম তো কিছু নেই, তোরা যখন বলছি আমি অত ঘরে ছিলাম, সেইখানেই আছি, থাকবো। তারপরে আমি প্রেস ব্রিফ করেছিলাম যে আমি ওখানে যাচ্ছি না, আর ক্যাটেগরিক্যালি প্রেসে ব্রিফ করে দিয়েছিলাম, এবং করে দিয়েছিলাম বলেই আমি INTTUC আছি, INTTUC করছি, INTTUC থাকছি। কিন্তু আমার কথা হচ্ছে যে দীর্ঘদিন ধরে INTTUC নেতা বিকাশ ঘটক হঠাৎ করে কোন স্বার্থে INTTUC তে? ওই স্বার্থ থাকতো আমি ওখানে থাকতাম। আই হ্যাভ নো পার্সোনাল ইন্টারেস্ট এট অল অ্যাট দিস এজ, আগেও যা, এখনো তা। একটা ইমোশনালি কোন কিছুর সঙ্গে, মানে আমার কোনো কিছু ছিল না, মানে আমি শুধু ছিলাম, আমার সঙ্গে এতদিনের একটা সংগঠন ধরে রাখা, হঠাৎ করে একটা 24 ঘন্টার মধ্যে ইমোশনাল তৈরি হয়ে গেল না, এই ইমোশনালটা তৈরি হতে তো একটা দীর্ঘদিন সময় লাগেনি। আমাকে তো আমার সেন্ট্রাল INTTUC লিডারশিপ তো রেডি সাহেব তো আমাকে স্ট্রিক্টলি ওখানে বলেন, আরে ভাই তুমি পেপার স্টেটমেন্ট দাও। তখন তো আমি পেপারে স্টেটমেন্ট দিলাম, সব সাংবাদিক দেখেছিলাম 3 অফিসে। তুমি গেছিল জানি না, সবাই গেছিল, সবার গেছিল না, একদম একদম যারা গেছিল না। একটা কথা শোনো, আমি এই কথা বলছি না, দেখো একটা কথা বলবো কি জানতো, আমি আজ পর্যন্ত বলছি, মাই সেলফ ডিক্লারেশন বলছি, আমি আজ পর্যন্ত কোনো পার্সোনাল গেন, পার্সোনাল ইন্টারেস্ট আমি কোনোদিনও ভাই, আমি কখনো, কিন্তু আমি আবার বলি, তোমার নিন্দুকেরা কিন্তু অন্য কথা বলছে, তোমার নিন্দুকেরা বলছে যে তুমি ট্রেড ইউনিয়নের জেলা প্রেসিডেন্ট হওয়ার জন্য তুমি ওখানে গিয়েছিলে, বাট যখন দেখলে যে ওটা হলো না, তুমি আবার না। আমাকে, আমি একটা কথা বলে দিতে পারি, আমি বাট ডোন্ট আউট অফ দ্য, মানে বলছি, পাবলিকের সামনেও বলছি, আমাকে 2000 তৃণমূল যখন ক্ষমতায় আসছে নি, তখন আমাকে মলয় কিন্তু আমাকে রিকোয়েস্ট করেছিল টু টেক ওভার দ্য চার্জ অফ দি INTTUC দায়িত্ব। তো প্রভাত তোমারা আছে, আমি বলেছি না, ওরা আছে, বলেছে যদি হেল্প লাগে আমি হেল্প করবো। তারা আমার তো মানসিকতা এরকম হতে পারত। ভাই দেখো একটা কথা বলি, ট্রেড ইউনিয়ন ইজ সাচ এ থিং, এখানে দালালি চলবে না, ফাঁকি চলবে না, সিনসিয়ারিটির অভাব থাকলে হবে না, তবেই তুমি মানুষের কিছু করতে পারবে, মানুষ তার পরিশ্রম দেবে, মানুষ তার সাথে থাকবে। আমরা সেটা করেছি বলেই, রাত দিন এক করে বলছি, রাত দিন এক করে আমরা করেছি বলেই। আমি আগের কথা বলছি না, তুমি যেমন এখন বাদ দিয়ে যাচ্ছ, আমি আগের পাটে যাচ্ছি না, আমি আজকের কথা বলছি। আজকে কি এটা হচ্ছে? সেটা আমি বলতে পারবো না, যারা করছে তারা নিশ্চয়ই ভালোর জন্য ভাবনা নিয়ে করছেন, তবে সেটা দল টু দল, তারপর লিডারশিপের
এখন তো অনেক মানে কি বলবো, যে তারা যেভাবে রুচিসম্মতভাবে কাজ করছেন, আমি খারাপ বলবো কি, তাদের দল তো পরিচালনা করছে, দল দেখছে সেইভাবে। কিন্তু সেই আগেকার মতন দেখুন, ট্রেড ইউনিয়নে কিন্তু কোনো শ্রমিকের, যেই হোক, শিডিউল শ্রমিকও কিন্তু আমি কাজ করেছি, এআইডিউ শ্রমিকের পাশে দাঁড়িয়ে কাজ করি, যে শ্রমিক বিপদ হয় তার পাশে দাঁড়িয়ে। আমি শেষের দিকে বিকাশ দা, আমার শেষের দিকে যেটা জানা সেটা হচ্ছে যে তুমি একদম, যদি আমরা বলি যে একদম এই যে তোমার গোপাল মাঠে বাড়ি, এবং তুমি একটা জিনিস আমাকে বলো, এই যে দুর্গাপুর শিল্পাঞ্চল, এই দুর্গাপুর শিল্পাঞ্চল থেকে এই যে পাশাপাশি যারা জমি দিয়েছিল এই শিল্পাঞ্চলকে গড়ে ওঠার জন্য, তারা কতটা সুযোগ পেয়েছে দুর্গাপুর এই শিল্পাঞ্চল থেকে? মানে এই তুমি যদি বলে গোপাল মাঠের কথা বলো, বা পাশাপাশি যে সমস্ত গ্রাম, না আমি এটা বলি, তারা তো শুধু খালি ধোঁয়া এবং পলিউশন খেয়ে আসছে। না না সিএসআর, আমি এটা তোমার কাছে বলি যে সেলের যে সিএসআর আছে, সেই সিএসআর কিন্তু এখনো পর্যন্ত এই অঞ্চলগুলোতে গিয়ে পরে তাদের কোনো কাজ করতে হবে কিনা বা কি করছে কিনা, সিএসআর এর কাজ করছে এমন একটা জায়গায় গিয়ে পরে তারা কাজ করছে যে জায়গাটা প্রয়োজন নেই, মানুষজন কম আছে, কিন্তু যেখানে সিএসআর এর প্রয়োজন আছে সেখানে সিএসআর এর কাজ করছে না। এটা কেন? না আমি বলি দুটো জিনিস। একটা হচ্ছে ট্রেড ইউনিয়নের মধ্যে একটা উইংস রাখা উচিত, যে কর্পোরেট সোশ্যাল রেসপন্সিবিলিটি যেটা আছে, যারা আগেকার দিনে আমাদের ডিসপ্লেস পারসন, তাদের এলাকাগুলোকে কী করে এডুকেটেড করা বা একটা কোনো কিছু একটা তৈরি করে দেওয়া, সংঘ তৈরি করে দেওয়া, খেলার মাঠ তৈরি করে দেওয়া ইত্যাদি করার, এগুলো কিন্তু তার রেসপন্সিবিলিটি আছে। কারণ নেই বলেই আমরা সেটা পালন করতে পারিনি বা পাচ্ছি না বলেই আজকে হঠাৎ করে কেউ এসে পরে কাউকে ধরে বলল আমার মানকর কলেজে দুটো রুম একটু করে দেওয়ার দরকার, ওখানে করতে গেল। ফেরেজ আমার এখানে যদি একটা জায়গায় আমি কথা বলি, আমরা কান্টেশ্বর যে জায়গাটা আছে, তো সেই জায়গায় যদি একটা অডিটোরিয়ামও করি ছোটো মতন, তাহলে সেটা ভালো কাজ দেয়, তাদের অনুষ্ঠান হয়। কারণ ক্রমবর্ধমান যে উন্নতি তার মধ্যেও একটা ধারা পেল। আমরা কিন্তু সিএসআর দিয়ে কাজ করেছি, আমি বললেই বিশ্বাস করলাম। আমরা অঙ্গদপুর জন্য দোতলা স্কুলের জন্য গেছি, আমরা সমর্থন পেয়েছি। আমরা কোনো জায়গায় রাস্তাঘাটের জন্য গেছি, সমর্থন পেয়েছি। কোথাও জলের জন্য গেছি, সমর্থন পেয়েছি। আমরা এতটা 11খানা 9খানা গ্রাম আমরা গোপাল মাঠে বসছি, আমাদের জল নিয়ে পরে কাড়াকাড়ি হতো, গাড়ির পেছনে দৌড়তো আমাদের মায়েরা বোনেরা। সেখানে আমরা জলের ট্যাঙ্ক করে চতুর্থ সব জায়গায় গিয়ে পরে জলের ট্যাপ বসিয়েছিল। এখন তো বাড়ি বাড়ি জল কানেকশন হয়ে গেছে, ট্যাঙ্ক ওখানে আছে। তো এই যে একটা চিলড্রেন্স মাঠ বলো, চিলড্রেন্সের কোনো পার্ক বলো, এগুলো ভাবনার মধ্যে রেখে কিন্তু এগিয়ে গিয়ে পরে করার মতো জায়গায় যেতে হবে মানুষকে। তো সেটা কিন্তু আমাদের ট্রিবিউনগতভাবে কিছুটা অভাব রয়েছে বই কি, সেটাকে দূরীকরণ করার জন্য মানুষকে একটু মানে শ্রমিকদের এগিয়ে আসতে হবে, ভাবনা নিতে হবে, ম্যানেজমেন্টকে কনভিন্স করতে হবে আমার এই জায়গায় চলুন, এটা দরকার এটা দরকার। আমি তো নাচনেও গেছি, ওখানেও করেছি। তো এগুলোকে ছেলেগুলো গ্রামের থেকে সমাজ থেকেও ছেলেদের নিয়ে পড়ে তাদের জায়গায় কিছু কিছু করে করবার জায়গায় যাওয়া উচিত। তো এগুলো আমরা নিজেরাই ফেল করি। দোষটা যখন দিই লোককে না, তখন নিজের দিকে দোষটাও দেওয়া উচিত। আমরা কি করছি আমরা বলতেই পারছি না, আমরা তো কিছুই বলতে পারছি না, আমরা জানি না যে কত টাকা স্যাংশন হচ্ছে। না, আমরা তো এটাও বলতে পারছি না যে বাইরে এই যে দুর্গাপুর স্টিল প্ল্যান্ট বলো বা অ্যালো স্টিল প্ল্যান্ট বলো, এখানে যারা 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 শ্রমিক হিসাবে কাজ করছে, যারা কন্ট্রাকচুয়াল শ্রমিকের কাজ করছে, তারা বেশিরভাগই দেখা যাচ্ছে যে সমস্তটাই অন্য জায়গা থেকে এসে এখানে কাজ করছে, এবং লোকাল এখানকার ছেলেরা তারা বসে আছে, তারা কাজ পাচ্ছে না। তারা কোনো না কোনো কিছুর বিনিময়ে, একদম পরিষ্কার কোড আনকোড বলছি, কোনো না কোনো কিছুর বিনিময়ে তারা বাইরে থেকে এসে এইসব জায়গায় কাজ করছে, অথচ লোকাল ছেলেরা তারা বসে বসে একটা জিনিস যেটা মানে বলা হচ্ছে তোমাদের পক্ষ থেকে, সেটা হচ্ছে যে এটা কিন্তু স্টেট গভর্নমেন্টের একটা ভাবনা রাখা উচিত, যে আইদার সমস্ত ট্রেডগুলো মিলে কোন ধরনের লোকেরা এখানে কাজ করবে তার ব্যবস্থা করা, নয়তো স্টেট গভর্নমেন্ট শুড মেক এ টেম্পোরারি লোক ঢোকার জন্য একটা এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জ খোলা উচিত, যে তারা এই লোকাল পিপুল যারা আছে এই এরিয়াটা, আমি বাঁকুড়া ধরতে পারি, পশ্চিম বর্ধমান গোটাটা ধরতে পারি, বা বীরভূমের কিয়দংশ নিতে পারি, যে আমরা 4টে লোক চাইছি, 4টের জায়গায় আমরা 10টা লোকের নাম পাঠাবো, তুমি একটু ইন্টারভিউ করে না, তার মধ্যে কাকে নিচ্ছ নাও। অর্থাৎ তাহলে বিভিন্ন জায়গার লোকেরা কিন্তু স্কোপটা পাবে অফিসিয়ালি জায়গাতে। কিন্তু এখন সেটাও তো আমার মনে হয় যে স্টেট গভর্নমেন্টের কাছে বা মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে হোক বা সহমন্ত্রীর কাছে হোক গিয়ে কেউ বলতে পেরেছি কিনা জানি না, এটা বলাটা প্রয়োজন আছে। কিন্তু এখন তো বোধহয় এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জ নেই মনে হয়, সব তো উঠে গেছে। সব উঠে গেছে। তাহলে চিন্তা করে দেখুন, এগুলো তো এই কারণেই ছিল
যে পার্মানেন্ট ভ্যাকেন্সির সময় লোক যেত, এটা করা উচিত ছিল। যাই হোক, আমাদের সময় শেষ, আর অথচ এই আলোচনা যদি না, তবে আমি একটা কথা বলিনি, হ্যাঁ, যে রিগার্ডিং কন্ট্রাক্টর ওয়ার্কারের ব্যাপারে আমাদের ট্রেড ইউনিয়নগুলি যারা রয়েছেন, যারা কাজ করছেন, যে কোনো ইউনিয়নে হোক না কেন, আন্তরিকভাবে ধ্যান দিয়ে শ্রদ্ধার সাথে কাজটা করতে হবে। তবে তাদের দাবি পূরণের জায়গায় তারা একটা জায়গায় পৌঁছবে। যেমন বলি এসআই, অনেক ছুটি, বাড়ি, কোয়ার্টার্স অনেক আনসারিজ অকুপাই করেছে। তো আমি কন্ট্রাক্টর ওয়াইজ যারা কাজ করছে আমার জব সাইডে, তাদের আমি একটা কোয়ার্টার দিতে পারি, একদম তারা পেতে পারে ওই একদম। কোয়ার্টারে। এখন তো বেতন থেকে কেটে দেবে ভাড়াটা। তো যাই হোক, এগুলো তো কথার কথা, কিন্তু আমি যেটা বাস্তবতা হবে কিনা তার জন্য একদম এই যে চিন্তা ভাবনা, এটা বাস্তবে কবে রূপ পাবে, এবং সমস্ত কিছু এই যে একটু আগে যেটা বললে, যেটা হচ্ছে বাইলজ, মানে ট্রেড ইউনিয়নের বাইলজ, যেটা বেদ বাক্য বলা হয়, সেটা আদৌ মানা হবে কিনা বা মানবে কিনা, এবং শ্রমিকদের কথা মনে করে শ্রমিক নেতারা শ্রমিক স্বার্থে কথা বলবেন, ম্যানেজমেন্টের স্বার্থে নয়, নিজেদের আখের গোছানোর জন্য নয়, একদম সংগঠনের স্বার্থে বলবেন, এবং যে সংস্থা আছে সেই সংস্থার জন্যও বলবেন। সমস্ত কিছু নিয়ে যে কবে বলবেন এবং কবে আপনাদের সেই সুবুদ্ধি হবে, এটার জন্য অপেক্ষায় রইলাম। এই নিয়ে আবার আরেকদিন অন্য আরও বিষয় নিয়ে আলোচনা করব। ততক্ষণের জন্য আজকে যেহেতু সময় শেষ, সেহেতু আমাকে অনুষ্ঠান শেষ করতে হবে। আবার দেখা হবে আগামীকাল অন্য কোনো বিষয় নিয়ে। এই হলো ডেডলাইন কমিউনিকেশনস প্রাইভেট লিমিটেড। আপনারা দেখছেন এক্সপ্রেস নিউজ, খবর নেয়, খবর দেয়।